This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ইতিহাস মানে হচ্ছে হিস্ট্রি। এবার এই হিস্ট্রি শব্দটা এসছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার মানে হচ্ছে ওই কিছুটা খুঁজে দেখা, কোনো কিছুকে একটু বিচার করে দেখা, এরকম একটা বিষয় আর কি। কিন্তু যখন ছোটোবেলায় এই হিস্টোরি বানানটা তো ওই রকম ইংরেজিতে, সেটা যখন হতো, বলা হতো, আলোচনা হতো, তখন কীরকম আমরাও আলোচনাও করতাম, বলাও হতো। ব্যাপারটা কীরকম যেন হিজ স্টোরি এরকম ব্যাপার আর কি। মানে কোথাও গিয়ে না পুরুষতান্ত্রিক গন্ধ, পুরুষদের গল্প, এটাই হচ্ছে ইতিহাস, এরকম ব্যাপার আর কি। কিন্তু আমাদের লোকসভা ভোটটা বা আমাদের বাংলার ভোটটা সাম্প্রতিককালে তো হিস্টোরি মানে ইতিহাস যদি মনে রাখতে হয় তাহলে হিস্টোরি বলে না, হার স্টোরি বলে মনে রাখবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পর থেকে এখানকার ভোটগুলোকে তো পুরোপুরি হার স্টোরি বানিয়ে রেখে দিয়েছেন। আরও একটা কারণ আছে জানেন তো, এবার লড়াইটা অবশ্যই হিস্টোরি হবে না হার স্টোরি হবে তার মধ্যে, কিন্তু তার মধ্যেও একটা ইতিহাস অন্য কারণের জন্য এবারের ভোটটাকে মনে রাখতে পারে, এবং সেটাও কিন্তু হার স্টোরি। এবারের ভোটটাকে, এবারের লোকসভা ভোটটাকে ইতিহাস মনে রাখতে পারে এই সন্দেশখালীর মহিলাদের জন্য, তাদের আন্দোলনের জন্য। সে এক ঝাঁক মহিলা রাস্তার মধ্যে নেমে এসছেন, হাতে যে যা পেরেছেন, প্রতিরোধ, প্রতিবাদ। এই জিনিসটা একটা মানে গণ অভ্যুত্থান যেন ঘটেছিল সন্দেশখালীতে, এটা চট করে দেখা যায় না। এমনিতে অবশ্য তারপর থেকে যতদিন যাচ্ছে মনে হচ্ছে সন্দেশখালী এখন আর শুধু ওই দক্ষিণ 24 পরগনার ওই প্রান্তরটায় নেই, এখন সন্দেশখালী গোটা দেশময় ছড়িয়ে গেছে। ইনফ্যাক্ট এবারের ভোটটাই মনে হচ্ছে সন্দেশখালীময়। মানে দেখুন, শেখ শাহজাহান তো ছিলেনই, মোগল সম্রাট শাহজাহানের নামও ছোটোবেলার থেকে ইতিহাস বইতে অতবার পড়িনি, বা অন্য জায়গাতেও বোধহয় অতবার নেই যতটা এই সন্দেশখালী শাহজাহানের নাম সাম্প্রতিককালে আমরা পড়েছি বা বলেছি। রেখা পাত্রকে বসিরহাট লোকসভায় বিজেপি প্রার্থী করেছে, সেটাও তো একই কারণের জন্য, ওই নামটাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আন্দোলনের বাকি যারা ছিলেন, ওই ভিড়ের মধ্যে থেকে যারা মুখ হয়ে উঠেছিলেন, তাদেরও কিন্তু এবার এই ভোটের প্রচারের কাজে লাগানো হচ্ছে। প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গের 3টে জেলায়, কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি। এই 3টে জায়গাতে 19 তারিখ ভোট, এবং সব জায়গাতে বিজেপির প্রচারে অন্যতম মুখ হচ্ছেন সন্দেশখালীর এই মহিলারা। এমনি না, ওই শাহজাহানকে মনে করাতে। জলপাইগুড়ির মালবাজারে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে কাল বিজেপি মহিলা মোর্চার বৈঠক ছিল, এবং সেই বৈঠকে ছিলেন এই সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। জলপাইগুড়িতে সভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার এরা যেই ডেকে পাঠাতেন, তাদের গোপন ডেরায় নিয়ে যেতেন, সেই সমস্ত অভিজ্ঞতার কথা শুনিয়েছেন ওই মহিলা। সন্দেশখালীর তৃণমূল নেতা, এখন তো বহিষ্কৃত, যাই হোক, কিন্তু তার এবং তার অনুগামীদের বিরুদ্ধে ভয়াবহ অত্যাচারের যে অভিযোগ ওই সন্দেশখালীর মহিলারা শোনাচ্ছেন, বা সেই সময় শুনেছিলাম যে কথাগুলো, সেগুলোই আবার যখন গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে নতুন করে সেগুলো ছড়াচ্ছে, তখন মনে হচ্ছে কোথাও গিয়ে এই অভিযোগগুলোই বিজেপির এবারের ভোটের ট্রাম্প কার্ড। শেষ বেলায় ট্রাম্প কার্ড তো একদম শেষ দিকে পড়ে না, তাই পড়েছে মনে হচ্ছে। এবং এটার প্রচারটার মধ্যে দিয়ে ওই শুধু যত শাহজাহানের নাম মনে আসবে, যত রকম উত্তম সর্দার, শিবু হাজরাদের নামগুলো মনে আসবে, সামনে উঠে আসবে, ততই তো যে অভিযোগগুলো ওখানকার মহিলারা করেছিলেন, সেইটার পেছন এই বিষয়টা উঠে আসবে যে বাংলার মধ্যে, এই বাংলাতে একটা কোথাও মহিলারা নিরাপদ নন, এবং নিরাপদ শুধু নন না, তাদের সম্ভ্রম নিয়ে চিনিমিনি খেলা হয়েছে, এই অভিযোগ তারা নিজেরা করছেন। আর তারপর তার সঙ্গে সঙ্গে বাকি যে জিনিসগুলো আছে, অর্থাৎ জমি দখল, সম্পত্তি দখল, টাকা পয়সা, এগুলো তো রয়েছে, ভেড়ি দখল সব রয়েছে। মানে একটা সামগ্রিক নৈরাজ্য, সামগ্রিক অত্যাচার, বিনা বাধায় অত্যাচার, এবং দিনের পর দিন সেটা চালিয়ে যাওয়ার লাইসেন্স পাওয়া, এই সব কিছু
প্রচারের অভিমুখ হয়ে উঠছে। তার কারণ একটাই, এটা যত বেশি প্রচারিত হবে তত বেশি প্রমাণ হবে যে কোথাও গিয়ে শাসন ব্যবস্থা ওই জায়গাটায় ব্যর্থ হয়েছিল। শাসক ব্যর্থ, অর্থাৎ তৃণমূল ব্যর্থ। যে তৃণমূল রাজ্য সামলাতে পারে না, তাদের ওই দেশ শাসনের ভার কী করে দেবেন? এই বক্তব্যই তো চারপাশে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। আর সেই জন্যই তো কাল জলপাইগুড়ির পর আজ কোচবিহারেও নিয়ে যাওয়া হয়েছিল এই সন্দেশখালী নির্যাতিতাদের। উদ্দেশ্য একটাই, একটা বিজেপির দিক থেকে যে জিনিসটা তারা বলতে চাইছে, তুলে ধরতে চাইছে, সেটাই এদের মুখ দিয়ে তুলে ধরা। কোথাও গিয়ে শাসন আর অপশাসনের ফারাক কী হতে পারে সেটা নিজেরা না বলে যদি একদম আঁখো দেখা হাল নিজেরা যারা মানে হাতে গরম যাদের কাছে উদাহরণগুলো উপস্থিত তাদের দিয়ে বলানো, যারা নিজেরা এই বিষয়গুলোর কোথাও গিয়ে শিকার হয়েছিলেন, তারা যখন বলেন তখন কথাগুলোর বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। এবং সেই জন্যেই তারা তাদের মতো বলছেন এবং তারা রাজনীতি তাদের প্রচারের কোথাও গিয়ে মুখ করে দিচ্ছে। বেলের যে কেটে দিয়েছিল, যে দাগ আছে, আর বিভিন্ন জায়গায় আমার সিগারেটের দাগ আছে, গোড়ার দাগ। কারেন্ট শর্ট দেওয়া হয়েছে আমাকে, আমার উপরে প্রচুর নির্যাতন করেছেন, প্রচুর নির্যাতন করেছেন আমাকে। এমনকি আমাকে মারধরও করেছেন, আমাদের দোকানও ভেঙে দিয়েছে। সন্দেশখালীর মায়েদের প্রচুর প্রচুর অত্যাচার করেছে। সন্দেশখালীর মায়েদের এত পরিমাণ অত্যাচার করেছে যে বলে বোঝাতে পারবো না। আমরা যদি 24 ঘন্টা 24 ঘন্টা বলি, আপনাদেরকে বলে আমরা শেষ করতে পারবো না। আমাদের পুরো দেয়ালে পিঠ থেকে গেছে, যার জন্য আমরা আন্দোলন করেছি। আমরা এখানে এসেছি সন্দেশখালী যে মায়েরা নির্যাতিত, আমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, সব কিছু থেকে বঞ্চিত। শাসক দল মানে যা ওনাদের যেসব বাহিনীরা আমাদের উপর দিনের পর 10টা বছর অত্যাচার করে গেছেন, আমরা ভোট দিতে পারিনি, সম্ভ্রম নিয়ে খেলা করা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাতেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বেরিয়ে পড়েছি। অত্যাচারিত মুখ, প্রতিবাদী মুখ থেকে প্রচারের মুখ, এটা কিন্তু একটা ট্র্যাডিশান, জানেন তো আমাদের এই বাংলায় এই ট্র্যাডিশানটা কিন্তু রয়েছে। এটা হট করে এই নতুন সন্দেশখালী হলো এবং তারপরে এটা আমরা দেখলাম, এরকম কিন্তু ব্যাপারটা আদৌ নয়। খেয়াল করে দেখুন, ওই বাম আমলে যারা অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ করেন, সেই সব পরিবারের সদস্যকে 21শে জুলাইয়ের মঞ্চে হাজির করে তৃণমূল। এবছর আমরা দেখেছি ওই তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে ছিলেন 1993-এ ওই মহাকরণ অভিযানে নিহত কর্মীদের পরিবারের সদস্যরা। অর্থাৎ অত্যাচারিত যারা হয়েছেন তাদের মুখ বারবার বরাবর এই রাজনীতির পণ্য। অত্যাচারের অভিযোগ এই অত্যাচারিতদের মুখ থেকে শোনানোটা বরাবর রাজনৈতিক হাতিয়ার। তৃণমূল এতদিন যে হাতিয়ারটা ব্যবহার করেছে, এবার শুধু সেই হাতিয়ারে শান দিচ্ছে বিজেপি, এইটুকুই যা পার্থক্য। এবং এই পর্যন্ত বিষয়টা কিন্তু পরিষ্কারও হচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা তো ট্র্যাডিশন ছিল, এটা অতীতেও হয়েছে, এবার হয়েছে। এবং কে এরকম হাতে যদি এরকম একটা পড়ে পাওয়া 14 আনার মতো বিষয় পেয়ে যায়, এবং যে জিনিসটা কোথাও গিয়ে গোটা রাজ্যের গোটা দেশের মানুষের কাছে এই নিরাপত্তা, এটা তো ভীষণ একটা স্পর্শকাতর বিষয়। এবং তার মধ্যে যদি সেটা মা বোনেদের নিরাপত্তার বিষয় হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। এই জায়গাটায় যদি একবার মানুষকে বোঝানো যায়, তাহলে তো কেল্লা ফতে। শাসনদণ্ডটা হাতে পাওয়ার জন্যেই তো এই এত কিছু লড়াই, এই লোকসভা ইলেকশন, রাজদণ্ড, শাসনদণ্ড, এইরকম ব্যাপার আর কি। এই পর্যন্ত বিষয়টা পরিষ্কার হচ্ছে। জটিলতা তৈরি হচ্ছে এর পর থেকে, যখন ওই কোট আনকোট অত্যাচারিতদের আমরা ওরা হয়ে যাচ্ছে। ভোটের অঙ্কে অভিযোগকারীদের আলাদা আলাদা চোখে দেখার এই টেকনিকটা অবশ্য নতুন কিছু নয়। আমরা ওরা, এটা তো বারবার আমরা দেখেছি। বাম আমলে যখনই যেখানে অত্যাচারের অভিযোগ উঠেছে, বিরোধী নেত্রী হিসেবে সেখানে ছুটে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নাও, হাথরাস, লখিমপুর খেরি, যেখানেই বিজেপি শাসিত রাজ্যের যেখানে যেখানে নির্যাতন বা দমন পীড়নের অভিযোগ উঠেছে, সেখানেই প্রতিনিধি দল পাঠিয়েছে তৃণমূল। অথচ এগুলো ওরা, আমরা কামধুনির থেকে পার্ক স্ট্রিট হয়ে সন্দেশখালী, এ রাজ্যে যখনই নারী নির্যাতনের এই অভিযোগগুলো সামনে এসছে, রাজ্যের তৃণমূল সরকার বা তৃণমূল হাইকমান্ড তারা কিন্তু ডিনায়াল, মানে অস্বীকারের মোডে চলে গেছে। হয়েছে নাকি সাজানো, মিথ্যে, এরকম অনেক কিছু আমরা শুনেছি। সন্দেশখালীও তার থেকে আলাদা নয়। সন্দেশখালীর মহিলাদের নিয়ে বিজেপি প্রচারে নেমেছে উত্তরবঙ্গে,
এখনও এত কিছুর পরও এ কথা শুনে রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব কী বলেছেন জানেন? সেই পুরনো বক্তব্য, পুরনো একদম রেকর্ড করা বাঁধা ধরা যে গদগুলো শাসকরা যেটা বলে সেটাই বলেছেন তিনি। তার গলাতে সেই একই বক্তব্য, সব চক্রান্ত, মিথ্যে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অথচ কদিন আগেই ব্রাত্য বসু, এই সরকারেরই বর্তমান মন্ত্রী, শিক্ষামন্ত্রী, আমার সামনে এইখানে বসে বলে গেছেন তৃণমূল ভোটে যদি হই হই করে যেতে তাহলেও কিন্তু সন্দেশখালির অভিযোগগুলো মিথ্যে হয়ে যাবে না। মানে সন্দেশখালির অভিযোগটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সত্যি। তা সত্ত্বেও কেন গৌতম দেব এখনও চক্রান্তের অভিযোগে অনড়? এরকম বলতে হয় বুঝি শাসকদের? আর এইটা যখনই তিনি বলছেন তার মধ্যে তখন মনে হচ্ছে যে হয়তো অন্য সময় হলে তারা কিছু বলতেন না, কিন্তু এখন যখন রাজ্যের বিরোধী দল বিজেপি তারা সব প্রান্তে, দেশেও বিভিন্ন জায়গায় এই সন্দেশখালিকে প্রচারের হাতিয়ার করছে, তখন কি তৃণমূলের এটা দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে? এটাকে কোনো না কোনোভাবে অস্বীকার করতেই হবে। সন্দেশখালির যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের আছে, মধ্যরাত্রে তুলে নিয়ে গিয়ে যে পিঠা খাওয়ার বদভ্যাস তৃণমূলের ছিল, শাহজাহানের কুকীর্তি ইত্যাদি যত উত্তরবঙ্গের লোকজনের কাছে যারা ভুক্তভোগী তারা বলতে পারলে ঘটনাটা খুব ক্লিয়ার হবে, তাহলে কি হয়েছে এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার। সব প্ল্যান্টেড কাজ আগে থেকে তৈরি করে, সেগুলো নিয়ে এসে কোনো অথেন্টিসিটিও নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরকমভাবে নিয়ে এসে গ্রামের মহিলাদের, তাদের আমরা সম্মান করি, বাড়ির মা বোন, তাদের নিয়ে এসে এইভাবে বেআব্রু করার চেষ্টা, জাস্ট টু গেন সাম ভোটস। আপনাদের টার্গেট হচ্ছে 42টা জেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো ধরে নিচ্ছি 42টাই আপনারা জিতে গেলেন, সন্দেশখালি মিথ্যে হয়ে যাবে? না, হবে না। সন্দেশখালি মিথ্যে হবে না, উন্নাও মিথ্যে হবে না, হাতরাসও মিথ্যে হবে না। উন্নাও ঘটার পরে বিরাট লিড নিয়ে 19-এ এসছেন। যদি আমরা জিতিও, তার মানে এমন নয় যে সন্দেশখালিতে কিছু ঘটেনি। কিন্তু সন্দেশখালি একটা বড় অংশ এই কথাও বলতে পারে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো প্রশাসন যথারীতি ব্যবস্থা নিয়েছে, আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি, এটাও বলতে পারে। দেখুন, শাসক দল কিছু বললে বিরোধীদের তার উল্টো বলতে হবে, আর বিরোধীরা কিছু বললে শাসক দলকে তার উল্টো বলতে হবে, সে সত্যি হোক বা যাই হোক না কেন। কিন্তু এই যে একটা অদ্ভুত বৈপরীত্য সবসময় বজায় রাখতে হবে, এটাকেই বোধহয় রাজনৈতিক বাধ্যবাধকতা বলে। ধরুন বিজেপি, তারা সন্দেশখালি স্মৃতি জিইয়ে রাখতে সেখানকার মহিলাদের এই প্রচার মঞ্চে হাজির করছে। এবার এটাকে সঙ্গে সঙ্গে একটা রাজনৈতিক ব্যাখ্যা দিতে হবে। এর যদিও তারা এখানে এসে, ধরুন ব্রাত্য বসু, তিনি যদিও বলেছেন যে এখানে এসে যে ঘটনাটা মিথ্যে হয়ে যায় না, কিন্তু মিথ্যে হয়ে যায় না এটা বলার পরেও তার একটা অন্য রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া দরকার। অন্তত সেইটার যদি রাজনৈতিক ব্যাখ্যা নাও দেওয়া যায়, তাহলে যে প্রচার মঞ্চে এই মহিলাদের, নির্যাতিতাদের কোথাও গিয়ে হাজির করা হচ্ছে, এটার একটা রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া যায়। এটাই হচ্ছে রাজনৈতিক লড়াইয়ের ইস্যু। মানে ইস্যু যদি হয়ে যায় কোনো একটা বিষয়, সেটা সত্যি হোক বা মিথ্যে হোক, তাহলেও একটা পাল্টা দিতে হয়। যেরকম এখন এই বিজেপির ক্ষেত্রে, বিজেপির এই প্রচারের ক্ষেত্রে না হয় তৃণমূল কোনো একটা পাল্টা দিতে পারে, এটাকে রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে, বিভিন্ন ঘটনাগুলো বলতে পারে। কিন্তু আদালতের নির্দেশ সম্পর্কে কী বলবে শাসক দল? রাজ্য তো আদালতে গিয়ে ধাক্কা খেয়ে গেল। আজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে তো যে এই সন্দেশখালিতে জোর করে জমি দখল থেকে শুরু করে ইডির ওপর হামলা, সব ঘটনা তদন্ত করবে সিবিআই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণটা এক্ষেত্রে ভীষণ ইন্টারেস্টিং। আদালত বলছে যে ন্যায় বিচারের স্বার্থে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, আর তাই বিভিন্ন অভিযোগ বিবেচনা করে আদালত সিদ্ধান্ত নিয়েছে যে সন্দেশখালির তদন্ত সিবিআই করবে এবং আদালতের নজরদারিতে এটা খেয়াল রাখবেন, সেই তদন্ত 15 দিনের মধ্যে শেষ করে রিপোর্ট দেবে। আদালতের এই পর্যবেক্ষণ দেখার পর মনে হচ্ছে না যে এটাই আজ আমাদের প্রথম ইস্যু হওয়া উচিত? একটা ঘটনা
সেটা আদালত নির্দেশ দিচ্ছে, তাদের পর্যবেক্ষণে, তাদের মানে তত্ত্বাবধানে পুরো তদন্তটা হবে, কত দিনের মধ্যে শেষ হবে সেটা বলে দিচ্ছে। এবং কোথাও গিয়ে এই কেন্দ্রের এজেন্সিকে বিশেষ দায়িত্ব দিচ্ছে, যেটা নিয়ে সরকারের প্রভূত পরিমাণ আপত্তি থাকে। এবার নিরপেক্ষ তদন্তের স্বার্থে আদালতও যখন কেন্দ্রীয় এজেন্সির ওপর ভরসা রাখছে, তখন আমাদের মানে সাধারণ মানুষের কি করা উচিত? আমরাও কি তাহলে এই বিরোধী দলগুলোর মতোই যেখানে যা কিছু ঘটবে তাতেই এবার থেকে ওই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চাইব? আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সন্দেশখালির ঘটনা এবং আদালতের রায় আরও একবার প্রমাণ করে দিল যে তৃণমূল সরকারের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার প্রাইমা ফেসি কোনো প্রমাণ, প্রাথমিক কোনো প্রমাণ তদন্তে উঠে এসেছে। সেই জন্যই মহামান্য আদালত ঠিক করলেন যে এখানে সিবিআই তদন্ত প্রয়োজন, রাজ্য পুলিশ দিয়ে হবে না। সিবিআইকে দিয়ে দেওয়া মানে সত্যবাদী যুধিষ্ঠিরের হাতে চলে গেল এবং সেখানে ন্যায় বিচার হবে এরকম ভাবার তো কোনো কারণ নেই। সিবিআইয়ের কনভিকশন রেট কটা? সিবিআই কোনো তদন্তেরও শুরু করতে পারে বলে সাধারণ মানুষ মনে করে না। কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে কোনো রাজনৈতিক দলের সুবিধে হবে বলে আমি মনে করি না। সেই রায়ে সন্দেশখালীর মানুষের জীবন জীবিকা এবং তাদের যে দাবি সেগুলোর কিছুটা হলেও পূরণ হবে। দেখুন, একটা জিনিস জাস্ট একটু ভাবতে ইচ্ছে করে বা বুঝতে মনে হয় যে বোঝাটা দরকার আর কি, যে এই যে ধরুন যে জিনিসগুলো এই রাজনৈতিক নেতারা জানেন, ধরুন সিবিআই তারা কত দূর তদন্ত করতে পারে, কত দিনে করতে পারে, আলটিমেটলি তার থেকে কী বেরোয়, তারা নিরপেক্ষ কিনা, এই যা যা বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো যা বিভিন্ন বক্তব্য রাখে, শাসক দল একরকম বলে, বিরোধীরা আরেক রকম বলে, এটা তো আমরা শুনি। এই যে বিভিন্ন ব্যাখ্যাগুলো, এগুলো কি আদালত জানে না? এটা জাস্ট জানতে ইচ্ছে করে আর কি। নইলে তারা যখন এই বিভিন্ন রায়গুলো দেয় এবং নিরপেক্ষ তদন্তই তো আদালত চায়, যখন তারা মনে করছে যে কিছু, যখন এরকম একটা রাজ্যের পুলিশ আছে, সিআইডি আছে, তাদের কাউকে না দিয়ে তারা যখন সিবিআইকে তদন্তটা দিচ্ছে, তখন ধরতে হবে আদালত নিরপেক্ষ। সুতরাং তারা যে তদন্ত চাইবে সেটাও নিরপেক্ষ তদন্ত, সেটার স্বার্থেই তারা ওই সিবিআইকে দায়িত্ব দিয়েছে। অর্থাৎ কিছু একটা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে তারা কোথাও গিয়ে বিশ্বাস করেছে। এবং হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজকে বলে দিয়েছেন যে সিবিআই তদন্তের স্বার্থে যাকে খুশি ডাকতে পারে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেই যুক্তি এখানে খাটবে কি? মানে ধরুন তৃণমূল নেতৃত্ব বলেছিলেন যে এনআইএ নাকি বাছাই করা ভোট মেশিনারিকে ডিস্টার্ব করছে। কুণাল ঘোষ সেই সময় তো তথ্য, ছবি সব দেখিয়ে দাবি করেছেন যে বিজেপি নেতা জিতেন তেওয়ারির দেওয়া তালিকা ধরে ধরেই নাকি ওই ভূপতিনগরে তৃণমূল কর্মীদের গ্রেফতার করেছে এনআইএ। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই লিস্ট মিলিয়ে ধরপাকড়, এটা আসলে একদম তৃণমূল স্তরে তৃণমূলের যে ভোট মেশিনারি, যে ভোটের যে সিস্টেমটা যারা পুরোটা নিয়ন্ত্রণ করেন, সেটাকে পুরো ডিস্টার্ব করে দেওয়ার জন্য, তাদের সবাইকে এলোমেলো করে দেওয়ার জন্যই এই যাবতীয় চেষ্টা। আদালতের আজকের এই পর্যবেক্ষণের পর এই কথাগুলো কি আর বলা যাবে? আদালত তো সন্দেশখালিতে ওই বললাম যাকে ইচ্ছে তাকে তলব করতে পারবে বলে ছাড়পত্র দিয়ে দিয়েছে। সিবিআইয়ের কার্যকলাপের এবার যদি সমালোচনা করতে হয়, তারা কাউকে যদি ডেকে পাঠায়, কাউকে ধরপাকড় করে, এই সমস্ত বিষয়গুলোর যদি এখন সমালোচনা করতে হয়, তাহলে তো আদালতের বিরুদ্ধে তোপ দাগতে হবে বা আদালতের নির্দেশের বিরুদ্ধে আরও উচ্চতর আদালতে যেতে হবে। কিন্তু তার আগে উচ্চতর আদালতে যাওয়া মানে তাকে কাঠগড়ায় তুলতে হবে। কিন্তু বেসিকটা কি? তার মানে কোথাও গিয়ে যে বিষয়টা এর আগে এনআইএর ক্ষেত্রে বলা হচ্ছিল, সেই একই বিষয়ে এনআইএর ক্ষেত্রে বিজেপিকে তোপ দাগা হচ্ছিল, এক্ষেত্রে যদি আদালতকে তোপ দাগা হয় তাহলে তো একই ব্র্যাকেটে বিজেপি আর আদালতকে ফেলে দেওয়া হয়ে যাবে। সেটা সম্ভব নাকি? অবশ্য আমরা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বহু সময় আদালতের বিরুদ্ধে তোপ দাগতে দেখেছি তৃণমূল নেতৃত্বকে, কিন্তু এই ক্ষেত্রে সেটা কতটা সম্ভব? আদালত তো বলেই দিয়েছে যে কোনো পদমর্যাদার লোককে ডাকতে পারবে। এই যে কোনো পদমর্যাদার বিষয়টাও কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব তাৎপর্যপূর্ণ। কারণ এই যে একটা নির্দেশ, এই পদমর্যাদার তোয়াক্কা করতে হবে না, এই যে ছাড়পত্র, এরপর তো সিবিআই বুথ স্তর থেকে জেলা স্তর বা রাজ্য স্তর বা প্রশাসন বা উচ্চ প্রশাসনিক স্তর,
যে কোনো জায়গায় যে কোনো লোককে ডাকতে পারে না, তাহলে কে কোন স্তরে কতটা চাপে পড়ে যাবেন সেটা বলা কিন্তু খুব মুশকিল। এর মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে যদি এখন একটা চাপা টেনশন খেলা করতে শুরু করে বা চাপ তৈরি হয়ে যায়, তাহলে তো সেটা নির্বাচনের ক্ষেত্রে, সেটা প্রস্তুতি হোক বা পরিচালনা, একটা প্রভাব তো পড়তেই পারে, তাই না? তাহলে যেভাবে সিস্টেমটা চলার কথা ছিল সেটা একদম প্ল্যান মাফিক নাও চলতে পারে। এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আদালত বলে দিয়েছে মানুষ সরাসরি সিবিআইয়ের কাছে অভিযোগ জানাতে পারবে, মানে মাঝের লেয়ারটাকে কিন্তু মুছে দিল আদালত। আর ঘটনাচক্রে এক্ষেত্রে আপনি ভাবতেই পারেন যে মাঝের লেয়ারটা কি? মাঝের লেয়ারটা তো পরিষ্কার, রাজ্য প্রশাসন, মানে লোকাল থানা বা জেলা প্রশাসন, এরকম তো। তাহলে এদের সরাসরি মুছে দিয়ে যখন সিবিআইয়ের কাছে সরাসরি পৌঁছানোর অনুমতি দিচ্ছে বা সেই কথাটা বলছে পর্যবেক্ষণে, তাহলে তো কোথাও গিয়ে সরাসরি পুলিশ প্রশাসনের ওপর অনাস্থা প্রকাশ করে দিল আদালত। এই বিষয়টা তো এইভাবে ব্যাখ্যা হতেই পারে। আর এই অনাস্থা রাজ্যকে কিন্তু আরও বেশি অস্বস্তিতে ফেলার পক্ষে যথেষ্ট। এক তো মান সম্মানের প্রশ্ন, আর দ্বিতীয়ত এর ফলে কে কোথায় গিয়ে কি বলবেন এবং কি পয়েন্ট পাবে তার ভিত্তিতে সিবিআই আবার কাকে ডেকে পাঠাবে, মানে গোটা জায়গাটা একদম হুলুস্থুলু কাণ্ড হয়ে যাবে, বুঝতে পারছি। এই যে সরাসরি রাজ্য প্রশাসনকে এড়িয়ে একদম সোজা লোকাল টু সিবিআই একটা হাইওয়ে খুলে দেওয়া আর কি, এটার অর্থ হচ্ছে সন্দেশখালি নিয়ে ওঠা যাবতীয় অভিযোগগুলোকেই কিন্তু খানিকটা হলো শুরুতেই মান্যতা দিয়ে দেওয়া। সেটা যতই শান্তনুবাবুর মনে হোক যে এই বিষয়গুলো সিবিআই দায়িত্ব পেয়ে গেছে মানে সত্য প্রমাণিত হয়ে গেছে, এরকম না। সেটা তো অবশ্যই আদালতের সামনে সত্য প্রমাণ করতে হবে, সেটাই আলটিমেট, তার ভিত্তিতেই সব কিছু হবে। কিন্তু মাঝের জায়গাগুলোর ক্ষেত্রটায় যদি নিরপেক্ষতা এবং ভরসাযোগ্যতা থাকতো, তাহলে তো এই মাঝের লেয়ারকে এড়িয়ে সরাসরি সিবিআইয়ের কাছে যেতে বলতো না আদালত। মানে ওই মাঝের লেয়ার সম্পর্কে অভিযোগগুলো, সেগুলো কোথাও গিয়ে আদালতও বিশ্বাস করছে, সেই জন্যই তো তাদের এড়িয়ে গেছে, এটাকে তো মানতে হবে। আজ দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে ভোট প্রচারে এসেছিলেন অমিত শাহ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তৃণমূলের অস্ত্রকেই তৃণমূলের বিরুদ্ধে প্রয়োগ করে দিয়েছেন। এটা এবার বিজেপির লেটেস্ট একটা স্টাইল হতে চলেছে। ওই প্রথমে বললাম, ওই যেরমভাবে অত্যাচারিতদের ওই কোথাও মঞ্চে তুলে তৃণমূল আগে প্রচার করতো, সেটাই এখন বিজেপি করছে। এক্ষেত্রেও স্বরাষ্ট্রমন্ত্রীও তাই করেছেন, তৃণমূলের অস্ত্রকেই তৃণমূলের বিরুদ্ধে প্রয়োগ করে দিয়েছেন। আমরা কি জানি? আমরা জানি যে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ, এবং তৃণমূল নেতারা কিন্তু রেগুলার বলে বেরিয়েছেন তখন থেকে এখন ওই ভোটের প্রচারেও বলছেন, কেন্দ্রীয় এজেন্সি যেখানে ব্যর্থ সেখানে শাহজাহানকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করতে সফল রাজ্য পুলিশ। কে গ্রেফতার করেছে? রাজ্য পুলিশ। আজ অমিত শাহ বলেছেন শাহজাহান নাকি আত্মসমর্পণ করেছেন। গ্রেফতার নাকি আত্মসমর্পণ? এই যে শাহজাহানকে নিয়ে একটা পাল্টা বক্তব্য উঠে এলো, এই যে একটা পাল্টা ধারণা বা জল্পনা বা বিতর্ক যাই বলুন, এই যে অমিত শাহ তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা তৈরি করে দিলেন, এটা কি রাজ্য পুলিশের কৃতিত্বকে খাটো করতে, নাকি তৃণমূলের একটা বিতর্ক হলে তো কোথাও গিয়ে হাওয়াটা এলোমেলো হয়ে যায়? তাতে কি তৃণমূলের পাল থেকে প্রচারের হাওয়াটা যাতে কিছুটা হলেও সরে যায়, সেই জন্যেই কি অমিত শাহ এরকম একটা বক্তব্য রাখলেন? सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया, जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेश खाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेश खाली के गुनहगारों के साथ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাগুলো কবে বললেন? সেই দিন বললেন যেদিন স্থানীয় প্রশাসন সম্পর্কে হাইকোর্ট শুধু এই সন্দেশখালির ক্ষেত্রে অনাস্থা প্রকাশ করলো না, ভূপতিনগরের ক্ষেত্রেও একইভাবে অনাস্থা প্রকাশ করলো। সেক্ষেত্রেও তো একই ঘটনা ঘটেছিল।
ওখানে ইডি আক্রান্ত হয়েছিল, এখানে এনআইএ আক্রান্ত হয়েছে। এবং এক্ষেত্রে সরাসরি এনআইএ আধিকারিকদের রক্ষা কবচ দিয়ে দিল কোথাও গিয়ে আদালত। খেয়াল করে দেখুন, ওখানে ইডির বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছিল, কেস হয়েছিল, আর এক্ষেত্রেও এনআইএর বিরুদ্ধে কেস হয়েছিল। সেটার জন্যই পুলিশের কাছে যে অভিযোগ জমা পড়েছিল তার থেকেই এই এনআইএ আধিকারিকদের রক্ষা কবচ দিয়ে দিল আদালত। 2022 সালের 2রা ডিসেম্বর ভূপতিনগরে যে বিস্ফোরণটা হয়েছিল, এটা আপনাদের মনে করিয়ে দিই আর কি। সেই বিস্ফোরণের তদন্তে গিয়ে গত শনিবারই তো আক্রান্ত হয়েছিল এনআইএ, এবং সন্দেহভাজন 2 তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে গিয়ে এনআইএ আর কেন্দ্রীয় বাহিনী যে বিক্ষোভের মধ্যে পড়েছিল, যে আক্রমণের মুখে পড়েছিল, যেটাকে তৃণমূলের মতে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই ঘটনায় এনআইএর বিরুদ্ধে মহিলাদের হেনস্থার অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। স্থানীয় থানায় এনআইএর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এই ধৃতদের পরিবার। হাইকোর্ট আজকে কি বলেছে? কোনো এনআইএ আধিকারিককে পুলিশ গ্রেফতার করতে পারবে না। অথচ দেখুন, এনআইএর বিরুদ্ধে তো একটা সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল, তা সত্ত্বেও সেই অভিযোগের তদন্তে পুলিশের সক্রিয়তা দেখানোর রাস্তা রইল না। কঠোর ধারা যোগের পথটাও আর খোলা রইল না, কারণ তারা কঠোর ধারা যোগটোগ করেছিল, কিন্তু আদালত তারা পরিষ্কার করে দিয়েছে যে ওই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কড়া কড়া সব ধারা যোগ করা হয়েছে, কিন্তু সেখানে কেন্দ্রীয় এজেন্সি এনআইএর মতো তারা গেল, কেন্দ্রীয় বাহিনী নিয়ে গেল, গিয়ে মার খেলো, আক্রান্ত হলো, আহত হলো। অভিযোগ তারাও করেছে পুলিশের কাছে, সেই একই পুলিশের কাছে, কিন্তু সেক্ষেত্রে অনেক লঘু ধারা যোগ করা হয়েছে। তাহলে ধারা যোগ করার মধ্যেও কোথাও গিয়ে আমরা ওড়ার মতো কিছু বিষয় হয়ে গেছে আর কি। ফলে এই যে পর্যবেক্ষণটা, এই পর্যবেক্ষণের মধ্যে দিয়েই কিন্তু পরিষ্কার যে আদালত কোন নজরে এই যাবতীয় বিষয়গুলো বা এই ফারাকগুলোকে দেখছে, এবং তার মানে পরিপ্রেক্ষিতেই তো তাদের যাবতীয় রায়। শুধু পুলিশের হাত পা বেঁধে দেওয়া নয়, একই সঙ্গে তাদের উদ্দেশ্য নিয়েও তো প্রশ্ন তুলে দিচ্ছে আদালত, তাই না? আদালতের এই যে পর্যবেক্ষণ, সেটা কে ভোটের প্রচারে ব্যবহার করবে সেটা নিয়ে এবার তো টানাটানি পড়েই যাবে। তা আপাতত বোঝা যাচ্ছে যে বিরোধীরা যে করুক চাই না করুক, কিন্তু বিজেপি করবে, এবং অমিত শাহ 1 মিনিটও দেরি করেননি, পরিষ্কার বলে দিয়েছেন যারা কেন্দ্রীয় বাহিনীর গায়ে হাত তুলেছে তাদের সিধে করে দেওয়ার রাস্তাও নাকি কেন্দ্রীয় এজেন্সির জানা আছে। এটার 2টো কারণ থাকতে পারে এই বক্তব্যে। এক, বুঝে গেছিলেন যে কোথাও গিয়ে এইভাবে যে কেন্দ্রীয় এজেন্সিগুলো আক্রান্ত হচ্ছে, হয়তো মানুষজন গোটা বিষয়টার সম্পর্কে একটুখানি মানে পুলিশের সম্পর্কে ভয় বা ভক্তি সেটা হয়তো হারিয়েছে, এবার কেন্দ্রীয় এজেন্সির সম্পর্কেও ভয় বা ভক্তি এটা হারাতে পারে। তাহলে তো মানে এই ভয় ভক্তি এই বিষয়গুলো যদি চলে যায়, তাহলে কেন্দ্রীয় এজেন্সি হোক বা রাজ্য এজেন্সি মানে পুলিশ, সিআইডি, এরা আর কি, এদের তো একটা বিষয়ই পড়ে থাকে, যেটা এক দল অন্য দলের দিকে সারাক্ষণ তারা আঙুল তুলে আমাদের চিনিয়ে দেন আর কি, দলদাস। এবার এই প্রচারটার থেকে গোটা বিষয়টাকে বার করে আনতেই কি এইভাবে অমিত শাহ পাল্টা দাওয়াইয়ের রাস্তাটা কোথাও গিয়ে ইঙ্গিত দিয়ে রাখলেন? एक बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी, और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। उल्टा लटका के सीधा कर दिया जाएगा माने क्या है? उल्टा लटका के माने তিনি যা বলতে চাইছেন, আগে তাকে তো এই কৈফিয়তটা দিতে হবে যাদের আপনারা দুর্নীতিগ্রস্ত বলতেন, যাদের এগেনস্টে এজেন্সি লাগাতেন, তাদেরকে কোলে নিয়ে ঘুরছেন কেন? তারপরে এই বড় বড় কথাগুলোর মানে কি? দেখুন এই কিভাবে কি বলা হয়েছে, এইগুলো আজকাল আমাদের গা সওয়া হয়ে গেছে, কারণ সমস্ত দলের সমস্ত নেতাই এখন একই ভাষায় কথা বলেন। যে যেখানে শাসক তাদেরও, এখন অবশ্য শাসক বিরোধী সবাই, প্রত্যেকের ভাষা হচ্ছে একই গতে বাঁধা। ফলে এই বিষয়টার মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু একটা জিনিস শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখুন তো,
এই যে সাম্প্রতিককালে আস্তে আস্তে আবার যেই অমিত শাহ বা প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে মুখ্যমন্ত্রীর নাম এবং তার বিরুদ্ধে আক্রমণটা ফিরে এসছে, এটা খেয়াল করেছেন? মাঝখানে কিন্তু ছিল না। জাস্ট একটা পরিবর্তনটা চোখে পড়লো, আপনাদের মনে করিয়ে দিলাম আর কি। চক্রবাত পরিবর্তনতে সব কিছুই তো সময় সময় আস্তে আস্তে বদলাতে থাকে, ঘটনা পরিস্থিতি সবই আর কি। এটা হয়তো একটা ওরকম পরিবর্তন নজরে এলো, আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এই অমিত শাহ কাদের সিধে করে দেওয়ার কথা বললেন? সন্দেশখালী বা ভূপতিনগরে যারা কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণ করেছে বলে অভিযোগ, তাদেরই তো সিধে করার কথা বললেন এবং তাদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে সেটাও বলে দিলেন। এই সন্দেশখালীর ধৃতদের মধ্যে যেরকম তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন, ভূপতিনগরে ওই এনআইএর ওপর হামলার অভিযোগেও তো ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের বুথ সভাপতি আর সাধারণ কর্মী। অমিত শাহ তার মানে হামলাকারীদের সিধে করে দেওয়ার বার্তাটা আর কি, সেটা আসলে ঘুরিয়ে কোথাও গিয়ে কি তৃণমূল কর্মীদের দিলেন, যারা ওই হামলার ঘটনাগুলোয় বা আক্রমণের ঘটনায় কোথাও গিয়ে জড়িত ছিলেন। মানে তাদের বিরুদ্ধে কেউ কোনোভাবে, সেটা কেন্দ্রীয় এজেন্সি হোক বা বিজেপি নেতা কর্মী সবাই আর কি, যারা যারা কোথাও আক্রমণের পথে হাঁটবেন তাদের সবার জন্যই কি তিনি একটা সতর্কবার্তা ঝুলিয়ে দিলেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি শুধু আইন কানুন মেনে মোকাবিলার বার্তাই দিলেন, নাকি রাজনৈতিকভাবে মোকাবিলার কোনো বার্তাও একই সঙ্গে দিয়ে গেলেন? আসলে লোকসভা ভোট তো সামনে, দিল্লিতে সরকার গড়ার ভোট, কিন্তু এটা তো জাস্ট একটা মুখরা, কারণ এর পরের পার্টটাও তো রয়েছে। আজ তো একই সঙ্গে বাংলায় সরকার বদলের সুরটা আরও জোরালোভাবে শোনানোর চেষ্টা করলেন অমিত শাহ, এবং সেটা করতে গিয়ে তার আগের কথা থেকে বেশ খানিকটা সরেও এলেন। ওই বললাম না, বক্তব্যগুলো খেয়াল করুন কীভাবে ধাপে ধাপে একটু 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 করে বদলে যাচ্ছে। এই প্রসঙ্গটায় মানে কিভাবে গোটা বিষয়টা বদলে যাচ্ছে এবং কেন বদলে যাচ্ছে সেটা পরিষ্কার করে আপনাদের বোঝাতে গেলে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, এইবারের ভোটে, লোকসভা ভোট অবশ্যই, কিন্তু তাও শুধু ভোট কথাটা রাখছি, এইবারের ভোটে বিজেপির টার্গেট কি? রাজ্যের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু দুটো জিনিস একই সঙ্গে আপনারা দেখতে পাবেন। লোকসভা ভোট মানে নিশ্চিতভাবে এই রাজ্য থেকে যত বেশি সংখ্যক সিট তুলে নিয়ে গিয়ে ওই কেন্দ্রের সরকার গড়াটা নিশ্চিত করা। কিন্তু রাজ্যে ভোট, তাহলে সেখানে মানে প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে গোটা দেশে তারা এনডিএগতভাবে যে 400 আসন পার করার একটা লক্ষ্যমাত্রা স্থির করে নিয়েছে, মানে যেটা প্রধানমন্ত্রী ধাপে ধাপে এগিয়ে প্রথমে জিতবেন, তৃতীয়বার ক্ষমতায় আসবেন, তারপর সেখান থেকে ওই পরের বার ক্ষমতা এলে কী হবে, সব দফতর তাদের পরবর্তী 100 দিনের পরিকল্পনা কীভাবে তৈরি করবে সেইটা রেডি করতে বলে দেওয়া, তারপর 370, তারপর সেখান থেকে এনডিএগতভাবে 400 পার, ধাপে ধাপে নিজেদের টার্গেটগুলো বাড়িয়েছিলেন। এবং এটার থেকে পরিষ্কার কোথাও গিয়ে কিভাবে একটা হিসেব নিকেশের মধ্যে দিয়ে তিনি কনফিডেন্সটা পেয়ে যাচ্ছেন, পরের লক্ষ্যটা দেখতে পাচ্ছেন, এটা লোকের কাছে বুঝিয়ে দেওয়া যে আসলে যত সময় যাচ্ছে ততই তার আত্মবিশ্বাস বাড়ছে। এবং সেই টার্গেটে পৌঁছতে বাংলায় তাদের কটা আসন দরকার সেটা নিয়ে প্রথমে যেখানে অমিত শাহ বলেছিলেন আর কি 35টা আসন দরকার, তারপর প্রধানমন্ত্রী বলেছিলেন যে 42টাই দরকার আর কি। কিন্তু আজ অমিত শাহ যা বললেন সেটা শুনে মনে হচ্ছে পরিস্থিতিটা বোধহয় আবার বদলে গেছে। মানে প্রাথমিকভাবে হয়তো তারা পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বাকি রাজ্যগুলোর থেকে যত সিট পাবেন বলে আশা করেছিলেন, এখন বোধহয় হিসেব টিসেব কষে দেখেছেন যে যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি সিট পেয়ে যাচ্ছেন। সেসবটাই কি ক্ষমা ঘেন্না করে বাংলায় বিজেপির টার্গেট খানিকটা কমিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? ওই বললাম, প্রধানমন্ত্রী 42, তিনি প্রাথমিকভাবে 35। এগুলো শুনে তখন ভাবছিলাম যে এই যে একটা বিশাল টার্গেট সামনে দেওয়া, সেলসের টার্গেটের মতো যত সম্ভব বাড়িয়ে রাখা, যাতে
কাছাকাছি হয়তো পৌঁছানোর চেষ্টা করলেও করতে পারে, কিন্তু সেলসে সবসময় বলে এমন টার্গেট দাও কখনো যাতে সেটা মিট করতে না পারে, কিন্তু তাহলে সেটাকে তারা করতে গিয়ে এমন একটা উচ্চতায় পৌঁছবে যেটা হয়তো প্রয়োজন বা এক্সপেকটেশনের থেকে অনেকটা বেশি। কিন্তু সেটা করতে গিয়ে এই সেলসের লোকজনের যে নিজেদের কী অবস্থা হয় তারা জানেন, বিশেষ করে যখন বছর শেষে সব বিষয়গুলো মেলাতে হয়। কিন্তু কোথাও গিয়ে বোধহয় কর্তৃপক্ষের মাঝে মধ্যে মনটাও ভেজে আর কি, এবং তাই তো দেখছি অমিত শাহ নিজে ওই 35 সিটের টার্গেটটা কমিয়ে দিয়েছেন, আজকে 30টা আসন চাই আজকে বলেছেন। এটা দেখে হঠাৎ মনে হচ্ছিল যে মনটা ভিজে গেছে, মনটা নরম। এমনিতে খুব কঠোর লোক বলে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তার মনটা নরম। এত গরম দাবদাহ চলছে, এর মধ্যে বাড়তি প্রয়োজনের অতিরিক্ত সিট চাইতে গিয়ে যদি কোথাও গিয়ে তাদের একটু, যারা এখানে রাজ্য বিজেপির কর্তা ব্যক্তি রয়েছেন তাদের হাল খারাপ হয়ে যায়, এটা ভেবেই কি তার মনটা গলেছে, একটুখানি কমিয়ে দিলেন 5টা আসন? নাকি চৈত্র মাস চলছে বলে 5টা আসন ওই চৈত্র সেলের মতোই কি ছাড় দিয়ে দিলেন নাকি? 2014 में हम आए थे, बंगाल की जनता ने सिर्फ 2 सीटें दी थी, फिर 19 में आए, आपने 18 सीटें दी, 19 में आपने 18 दी, तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। 30-এর বেশি বলেছেন, 35 তো 30-এর বেশি। এবং আমরা লক্ষ্যমাত্রা একটা যখন রাখি, তার আশেপাশে একটা নাম্বার ঘোরাফেরা করে, এটাই আমাদের। দেখুন, স্ট্যাটিস্টিক্স বলে একটা সাবজেক্ট হয়, আপনিও জানেন, সেখানে প্লাস মাইনাস বলে স্ট্যান্ডার্ড এরর বলে একটা থাকে। তো এখানে রাজনীতিতে ওই কাজ করে। অমিত শাহের এই যে মুখে বলছেন 30টা পাবো, তাহলে ধরে নিন 5-6টার বেশি দেখতে পাচ্ছে না। ওই রুটিন মাফিক ভোকাল টনিক দিতে ওই 30-30-এর গল্প বলছে। যে লোকটা 200 বললে মেলাতে পারে না, তো সে 30 বললে মেলাতে পারবে না, তো স্বাভাবিক ব্যাপার। এখন দেখা যাচ্ছে কুণাল ঘোষ আজকে বলেছেন 30টা আসন পাবেনি, বাড়তে পারে। অমিত শাহ এসে দেখছি আজকে বলছেন 30টা আসন পাবেন, 30-30-60। সে তো গেল সিটের হিসেব। এটা একান্তভাবেই যার যার তার বিষয়, কে কীভাবে দেখবেন এগুলো, এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তা ভাবনা, ওই যোগ বিয়োগের অঙ্ক, এগুলোর মধ্যে আমরা আর কি, আমরা আদার ব্যাপারই। ভোট দেওয়ার সুযোগ পেলেই আমরা ধন্য হয়ে যাই। মানে বুথে যাওয়ার রাস্তায় উন্নয়ন যদি দাঁড়িয়ে না থাকে তাহলে আমরা ভারী খুশি হই, মনে হয় এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। আর বুথে পৌঁছতে না পারলেও গণতন্ত্রের খুব একটা লোকসান যে হবে এরমও তো নয়। আমরা তো দেখেছি ভোটার তালিকা মিলিয়ে ভোটগুলো ঠিকঠাক পড়ে যায়। মানে লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায় বলে যেরকম বদনাম আছে, তেমনি এ রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি বলছে যে যখন ক্ষমতায় থাকে তখনই এই ভোট শিল্পটাকে তারা এমন একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যায় এবং গোটা ব্যাপারটা এত সুচারুভাবে করে, সবার অবাক লাগে যে সবাই একই রকম স্কুলে একই সঙ্গে এবং একই রেজাল্ট কীভাবে করে বেরোলেন আর কি, সবাই স্কলার। তো যাই হোক, সব দলেরই ভোট ম্যানেজার থাকে, তারা বুথে বুথে ভোট ম্যানেজ করেন তাদের হস্তশিল্পের সৌজন্যে। ভোটের সময় অনেক সময় অঙ্ক গুলিয়ে যায় জানেন তো। ওই দেখবেন মাঝে মধ্যে এই বিভিন্ন বুথের যে রিটার্নিং অফিসাররা থাকেন তারা বলেন আর কি, যে পোলিং অফিসাররা থাকেন তারা বলেন যখন তাদের বলা হয় চুপ করে বসে থাকুন আমরা সেরে দিচ্ছি, তারা নাকি শুধু কাতর একটা আবেদন জানান, যা পারেন করুন, কিন্তু প্লিজ 2টো জিনিস করবেন না। 1, আমাকে কিছু করবেন না, আর 2, দেখবেন মোট এই বুথে যত ভোট আছে তার থেকে বেশি যেন ভোট পড়ে না যায়। এটা সবসময় তাদের একটা কাতর আবেদন নাকি থাকে, এটা নাকি একদম স্ট্যান্ডার্ড একটা বক্তব্য হয়ে গেছে। তো যাই হোক, সেরকম যে হতে পারে শুনলেন তো যোগ বিয়োগের অঙ্কগুলো। তা সত্ত্বেও দেখবেন ভোট প্রচারে সব দল সমান কনফিডেন্ট। প্রধানমন্ত্রীর টার্গেটটাকে যদি ম্যাক্সিমাম আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লক্ষ্যমাত্রাকে যদি মিনিমাম ধরি, তাহলে ধরে নিতে পারি এরা যে 30টার থেকে 42টা আসন পাওয়ার লক্ষ্যে বিজেপি লড়ছে। আবার তৃণমূল নেত্রীও টার্গেট ফিক্স করে দিয়েছেন, বলে দিয়েছেন রাজ্যের সব কটা আসনই তার দরকার, মানে 42-এ 42। এবার বিজেপি আর তৃণমূল যদি নিজেদের মধ্যেই সব আসনগুলো ভাগ বাটোয়ারা করে নেয়, তাহলে আপনারা ধরে নিতেই পারেন বা আপনাদের মনে হতেই পারে যে কংগ্রেস বা সিপিআইএম বা আইএসএফ তারা কি এই ভোটে জাস্ট ওই
পার্টিসিপেট করতে হয়, এই জন্যেই পার্টিসিপেট করছে। বাকিটা তারা ওই দুধুভাতু, এই খেলার মধ্যে আমরা ছোটোবেলায় খেলতাম না, বাচ্চাদের বলতাম তোরা দুধুভাতু, সেরকম। দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীও কিন্তু কদিন আগে দাবি করেছেন যে তারা নাকি 7 থেকে 8টা আসন জিতবে। তাদের একটা অভ্যন্তরীণ একটা সমীক্ষা হয়েছে, তারা বলছেন নিরপেক্ষ লোকজনকে দিয়ে তারা সমীক্ষা করেছেন এবং তাতে তারা কিন্তু দেখেছেন যে অন্তত 7 থেকে 8টা আসনে তাদের নাকি জেতার সম্ভাবনা আছে, তার মধ্যে দমদমও নাকি পড়ে আর কি। এটা শুনে বামেদের কটাক্ষ করে কেউ কেউ আবার বলছেন এটা সেই খেয়ালি পোলাওয়ে যত খুশি ঘি ঢালার মতো ব্যাপার আর কি, 0 থেকে 1 হলেও লাভ, আর 7-8 ওটা তো দিবা স্বপ্ন। কিন্তু এই লক্ষ্যমাত্রাই তো ঠিক করে নিয়েছেন তারা নিজেদের জন্য, তারা ভোটে লড়ছেন এবং এই লক্ষ্যমাত্রা সামনে রেখে লড়ছেন। ঠিক একইভাবে বাকিরাও আজকে তারা বিভিন্ন রকম অঙ্ক ফঙ্ক স্থির করে নিচ্ছেন, সেগুলো আপনারা শুনতে পাচ্ছেন। তাহলে আজ অমিত শাহ কেন এ রাজ্যে বিজেপির, এই রাজ্যে, দেশের কথা বলছি না এবং লোকসভা আসনের কথাও বলছি না, এ রাজ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অঙ্ক কষছেন, আজ কষেছেন তিনি। তাহলে এটা শুনলে আপনাদের মনে হবে যে বিজেপি গিয়ে একসঙ্গে হাফ ইয়ারলি আর ফাইনাল পরীক্ষাটা দিচ্ছে। লোকসভা ভোটের সঙ্গেই কি ওই বিধানসভা ভোটের প্রস্তুতিটাও বঙ্গ বিজেপি সেরে নিচ্ছে, বা কেন্দ্রীয় বিজেপি তারা সেই টার্গেটটাই বেঁধে ফেলেছে 2 in 1? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন যে দেশে 300 আসন পেলেই নাকি এ রাজ্যে সরকার বদলে যাবে, তৃণমূলকে সরিয়ে তারা বাংলায় সরকার গড়ে ফেলবেন। ভাবুন তো, বিধানসভা ভোট 2026-এ, অমিত শাহ বলেননি যে তারা 26-এ নাকি 26-এর আগেই সরকার বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়গুলো হার্ডকোর পলিটিক্যাল বিষয়, কিন্তু আলটিমেটলি আমাদের বিষয়, আমাদের ইস্যু। কারণ ভোট বিষয়টাই তো গণতন্ত্রের শ্রেষ্ঠ বিজ্ঞাপন, আর সেই ভোটকে কেন্দ্র করে সরকারের অদল বদলের বিষয় নেতারা যতই গুলিয়ে দিন, সেটাকে পরিষ্কার করে বুঝে নেওয়ার চেষ্টা তো আমাদের করতেই হবে। লোকসভা ভোটের সঙ্গে এ রাজ্যের সরকার বদলের সম্পর্ক কতটা, সেটা কি দলগুলো একটু স্পষ্ট করবে, এবং এটাও কি স্পষ্ট করবে যে কেন তার জন্য আগে কাজটা একটু কঠিন বলে মনে হচ্ছিল, এখন তুলনামূলকভাবে কাজটা আরেকটু সহজ বলে ইঙ্গিত দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मैं आज मोदी गारंटी करके देने आया हूं, एक बार 300 पार कर ममता की सरकार को उखाड़ दो, सभी का 5 लाख तक का पूरा इलाज मुफ्त हो जाएगा। ওরা এমন একটা ম্যাচ খেলতে চান রেফারিকে ম্যানেজ করে, ওরা ভাবছেন শুধু আমাদের প্লেয়ারদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেবেন, ওনারা একা একা খেলবেন, ওসব হবে না। आपके चावल में कोई कटौती नहीं कर पाएगा, कोई कटमनी नहीं ले पाएगा, कोई कोयले की तस्करी नहीं कर पाएगा, कोई गौ तस्करी नहीं कर पाएगा, और कोई घुसपैठ भी नहीं कर पाएगा। ये बंगाल पश्चिम बंगाल के लोगों का है, इनसे कोई कॉम्प्रोमाइज नहीं होगा। বিজেপি দেশে 300 আসন পেলে শুধু এ রাজ্যের সরকার বদলাবে না, অমিত শাহের দাবি অনুযায়ী অনুপ্রবেশ থেকে দুর্নীতি সব নাকি বন্ধ হয়ে যাবে। একদম নিশ্চিতভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই তিনি কড়া বার্তাটা দিয়েছেন, কিন্তু সেই বার্তা কি শুধু বিরোধীদের দিলেন নাকি নিজের দলের কিছু কর্মীকেও দিলেন, এটা ভাবার দরকার আছে। জানেন তো, পূর্ব মেদিনীপুরের ময়নায় আজ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে বিজেপির এক বুথ সভাপতিও রয়েছেন। বিজেপি বলতেই পারে যে ভূপতিনগরের বদলা নিতেই তৃণমূল রাজ্য পুলিশকে ময়নার ময়দানে নামিয়ে দিয়েছে। বাহিনীকে ব্যবহারের পাল্টা অভিযোগ, এটা তো সচরাচর আমরা দেখেই থাকি, তাই না? যখনই নিজেদের বিরুদ্ধে যায় তখনই সেটা অন্যরকমভাবে হয়ে যায় ব্যাপারটা। কিন্তু এই অভিযোগ, পাল্টা অভিযোগ, এটা তো আমাদের ইস্যু নয়। আমাদের ইস্যু হচ্ছে দুর্নীতির প্রশ্নে ঠক বাঁচতে গেলে কি গাঁ উজাড় হয়ে যেতে পারে? যে দলের শীর্ষ নেতৃত্ব বাংলায় ভোট প্রচারে এসে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে যাচ্ছেন, এবং এই রকম সময় যারা তাতে এই সমস্ত বদল টদলে বার্তা তো দুর্নীতির প্রতি, তাহলে তিনি যখন দুর্নীতির বিরুদ্ধে এত সহজে আরও কড়া ব্যবস্থা এবং দুর্নীতি দূর করার একটা সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছেন, সেখানে বিজেপির বুথ সভাপতি সহ 3 কর্মী কেন গ্রেফতার হলেন? পুলিশের দাবি বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ 12 জন অভিযুক্ত তারা নাকি রাজ্য সরকারের প্রকল্পের টাকা নয়ছয় করেছেন।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি মহিলাদের অ্যাকাউন্টের বদলে পুরুষদের অ্যাকাউন্টে জমা হয়েছে। প্রশ্ন হচ্ছে সেটা কী করে সম্ভব? বিজেপির বুথ সভাপতি অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাস, সে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করত। বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মী শ্রীকান্ত কিছুদিন ওই খানাকুলের বিডিও অফিসে চাকরি করে, আর সেই সময় বিভিন্ন সরকারি পোর্টালের লগইন পাসওয়ার্ড ব্যবহারের ছাড়পত্র ছিল তার কাছে। সেই সুযোগে নাকি ওই বিজেপি নেতার ছেলে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা সব ট্রান্সফার করে দিয়েছিল। এরকমই অভিযোগ আর কি। বিজেপির বুথ সভাপতিকে পুলিশ গ্রেফতার করার আগেই অবশ্য সংবাদ মাধ্যমের কাছে তিনি ছেলের কীর্তিকলাপের কথা স্বীকার করে নিয়েছেন। আমি তো কিছু জানিনি, ছেলে বাইরে কাজ করে। কিসের কাজ করে? ও ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে, যেটা লক্ষ্মীর ভাণ্ডার পাইছি সেটা আমি না বলবো নি। আচ্ছা আচ্ছা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচও হয়ে গেছে। তো বিজেপির একটা বুথ সভাপতি ছিলেন তো? হ্যাঁ, আমি বুথ সভাপতি আছি বলে তো ওই জন্য আমার উড়ে এত। খানাকুল পঞ্চায়েত সমিতির ভিডিওর লগইনকে হ্যাক করে ময়নাতে প্রায় 12 জনকে ছেলেকে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছে। ওদের বিজেপির সব নেতা যেখানে যা আছে তারা তো সব করে খাচ্ছে, আর নাম দিচ্ছে তৃণমূল কংগ্রেসে। দোষী তাকে শাস্তি পেতে হবে, আইনের পথে চলবে। কিন্তু আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই যে খানাকুলের ভিডিওর আইডি লগইন মানে আইডি পাসওয়ার্ড এই ছেলেটা পেল কোথা থেকে? বিধবা ভাতা পাওয়ার জন্য নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলাবো। বছর শুরুতেই একটা খবর পেয়েছিলাম, বিজেপি মণ্ডল স্তরে একটা স্ক্রিনিং কমিটি তৈরি করেছে, সোজা বাংলায় ছাঁকনি কমিটি আর কি। ভোটের আগে অন্য দল থেকে যেই আসুন যাতে ঝাড়াই বাছাই করা যায় তার জন্য এই কমিটিটা। ভোট এলে এই দলবদল বাড়ে, সেই সময় প্রচুর বেনজল ঢুকে পড়ে, সেটা আটকানোর জন্য এই উদ্যোগ। এ রাজ্যে বিজেপির আধিপত্য বাড়ার পর এই দলবদলের প্রবণতা কিন্তু অনেক বেড়েছে, আর বিভিন্নভাবে চার্টার্ড ফ্লাইটে চেপে দিল্লি গিয়ে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন, এরকম ঘটনাও তো আমরা দেখেছি। এর আগে ভোট ঘোষণার আগের থেকেই দেখেছি যে দলটা ভারী করতে শুরু করে বিজেপি, একদম দরজা খুলে দেয়। কিন্তু এই ছাঁকনি কমিটিটা এবার তৈরি হয়েছে। প্রশ্ন একটাই, ছাঁকনি কমিটি তার কাজটা কি ক্রমশ যে কঠিন হয়ে যাবে এটা তারা বুঝতে পারছে? এই ছাঁকনি ব্যবহারের ক্ষেত্রে ওই যে অভিযোগগুলো তৃণমূল করে থাকে, মানে যে ওয়াশিং মেশিন বলে, অনেকেই তাদের বাড়িতে হানা দিলে তারা দলবদল করছেন, এরকম বক্তব্য রাখে, অভিযোগ করে তৃণমূল। সেই কথাগুলো কি ছাঁকনি কমিটিকে মাথায় রাখতে হচ্ছে? আবার এটাও কি মাথায় রাখতে হচ্ছে যে বলা যায় না বহু লোক থাকবেন তারা যখন তখন মানে এত দ্রুত দলবদল করেন, ওই সুইচ অন অফ করার থেকেও তাড়াতাড়ি একবার দল বদলে খানিকক্ষণের মধ্যে আবার পুরনো দলে ফেরে, এই ঘটনাও তো আমরা দেখেছি। এরকম বিড়ম্বনা ঠেকাতে ছাঁকনি কমিটির ভূমিকাটা কত কঠিন বলুন তো। যখন আমি বুঝতে পারলাম না আমার থেকে যে আমার হাত ধরে যে রাজনীতিতে আসছে লোকগুলো, ও কিন্তু আমার থেকে উপরে গিয়ে আমাকে সঞ্চালন করতে শুরু করলো। তাহলে কি অমরনাথ ঝা কি গোষ্ঠী কন্দলের শিকার? এটাই বলতে পারো তুমি। তৃণমূল কংগ্রেস ছাড়তেছি না, আমাকে তৃণমূল কংগ্রেসের বিগশট লিডারগুলো আমাকে ছাড়াই দিল। এই তো দেখলেন আরেক তৃণমূল নেতা, তিনি ভোটের আগে বিজেপিতে চলে এলেন। কিন্তু ছাঁকনি ব্যবহারের কথা সেটা কিন্তু লোকজন বলছেন। আজকেই বিজেপি ঘোষণা করেছে যে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন এস আলুওয়ালিয়া। এই কেন্দ্রে বিজেপি প্রথমে ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করেছিল, কিন্তু পবনকে বাঙালি বিরোধী বলে প্রচার করাটা শুরু করে দিয়েছিল তৃণমূল। পবন বিতর্ক এড়াতে ভোট থেকেই সরে দাঁড়ান, আর তারপর থেকে এতদিন ধরে জল্পনা চলছিল যে শেষ পর্যন্ত আসানসোলে কাকে প্রার্থী করবে বিজেপি। অবশেষে জানা গেল যে প্রার্থী হচ্ছেন এস আলুওয়ালিয়া। পরিযায়ী পাখি দেখেছি, পরিযায়ী শ্রমিকও দেখেছি, পরিযায়ী প্রার্থীদের শুধুমাত্র ভোট এলেই দেখি, কিন্তু এরকম লেভেলের পরিযায়ী আদর্শ পরিযায়ী প্রার্থী আর কেউ খুব বেশি আছেন কি? এর আগে আলুওয়ালিয়া দার্জিলিং থেকে, বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, বিজেপির টিকিটে জিতে হচ্ছেন, সংসদেও গেছেন। এবার প্রার্থী তালিকায় তার নাম নেই দেখে অনেকেই ভেবেছিলেন ভেটারেন হয়ে গেছেন, তো তাই এবার একটু বিশ্রাম নিচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে ভোটের ময়দানে ফিরে এসে আলুওয়ালিয়া সবাইকে চমকে দিয়েছেন। ওই বাউল ফকিরদের মুখে মুখে দুটো লাইন খুব জনপ্রিয়। তারা বলেন, মানুষ আপন টাকা পর, আরও বেশি মানুষ ধর। আলুওয়ালিয়াও এই লাইন দুটোকে একদম আপন করে নিয়েছেন। বলছেন টাকা নয়,
মানুষকে ধরতেই নাকি তিনি এবার ভোটে দাঁড়াচ্ছেন। আমরা তো দেখছি মেঘ না চাইতেই জল পেয়ে গেছি। আমরা তো চাই যে টাকা না করে নেতারা একটু জাস্ট আমাদের কথা ভাবুন, আমাদের সুযোগ সুবিধাগুলো দেখুন। সেখানে বিজেপি আসানসোলের প্রার্থী তিনি নিজের থেকেই মানুষ ধরার কথা বলে ফেলছেন, ভালো লাগছে দেখে। বামেরাও এই লোকসভা ভোটটা নতুন স্লোগান সামনে রেখে লড়ছে। তাদের স্লোগান হচ্ছে হক রুটি রুজি জনতাই পুঁজি, অর্থাৎ সকলেই জনতাকে পুঁজি করে ভোটে লড়ছেন। অথচ ভোটের পর কী হয় বলুন তো? নেতাদের দেখে মনে হয় তারা জনতাকে চেনেনই না, নাকি ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন, তাই আর খুঁজে দেখার দরকার পড়ে না। একটা জাস্ট ওই জন্য সংশয় হয় যে আলুওয়ালিয়ার মুখে এই যে মানুষ ধরার কথা বললেন না, এগুলো নেতারাই এভাবে বিশ্বাস করবেন কি? তার এই মানুষ ধরার কথায় আবার বিরোধীরা, তাদের তো আবার অন্য দিক থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করতে হবে। তারা আবার কোথাও ভবিষ্যতে ধরপাকড়ের ইঙ্গিত পাবেন না তো? আমার একটাই ধর্ম, সেটা হচ্ছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। অর্থাৎ মানুষের সঙ্গে কমিউনিকেট করো, মানুষের সমস্যাটা বোঝার চেষ্টা করো, তার সমাধান করো। তোমার যা সামর্থ্য আছে তার অনুসারে তার সমস্যার সমাধান করো। রাজ্যের 42টা কেন্দ্রের মধ্যে 41টা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। এবার হারাথনের 10টা ছেলের মতো একটা করে মোটামুটি সব কেন্দ্রেই প্রার্থী ঘোষণা হয়ে গেল, বাকি আর কিছু নেই। কিন্তু একটা রয়ে গেছে বাকি, একটা ছেলে বাকি, ডায়মন্ড হারবার। এবং এইটা নিয়েই তো সব থেকে বেশি আলোচনা। এটা নিয়েই তো যে কেন্দ্রটা সব থেকে বেশি হইচইয়ের কেন্দ্রে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে এতদিন ধরে এত আক্রমণ, তাকে ঘিরেই এ রাজ্যে মানে এর আগের বিধানসভার থেকে পঞ্চায়েত সব ভোটের একটা আবহ তৈরি হয়েছিল। সেই কেন্দ্রেই এখনও প্রার্থী কেন দিল না? কেন এভাবে নিজেদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন বিজেপি নেতারা? অবশ্য একটা বিজেপি নয়, ডায়মন্ড হারবারটা একটা অদ্ভুত যেন বারমুডা ট্রায়াঙ্গেল শুনতে লাগছে। সবাই কোথাও গিয়ে যেন প্রার্থী ঠিক করতে হারিয়ে যাচ্ছিলেন শেষ মুহূর্তে। মানে দেখুন, নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন করে তিনি তো হারিয়েই গেলেন, অন্য কেউ দাঁড়ালেন। তারপর বামেরা শেষ মুহূর্তে প্রতিকূলকে দাঁড় করালেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যত চ্যালেঞ্জ পেয়েছেন, তাকে শুভেন্দু অধিকারীও বলেছেন যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা হারিয়ে দেবেন। কিন্তু সবটারই আলটিমেট কী হচ্ছে সেটা বুঝতে পারছি না। মানে ধরুন হারাবেন তো ঠিক আছে, কিন্তু হারানোর জন্য তো প্রার্থী ঘোষণা করতে হবে। আচ্ছা, ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা কি ভীষণ শক্ত ব্যাপার? মানে অঙ্ক প্রচুর কষতে হয়, সেই কষতে গিয়েই কি সময়টা এত বেশি লেগে যাচ্ছে? থাকলে ডায়মন্ড হারবার লড়ুন, বিরোধী দলনেতা রাজ্যের লড়ুন, কেউ লড়েনি। তো বিজেপি এখন এআই ক্যান্ডিডেট তৈরি করছে, এআই প্রযুক্তিতে ক্যান্ডিডেট তৈরি করছে অভিষেকের বিরুদ্ধে দেওয়ার জন্য। কারণ এআই ছাড়া ওখানে কেউ পাচ্ছে না, মানে ওখানে কে যাবে, বলি হতে কে যাবে। কিন্তু এই যে এত চিন্তা ভাবনা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে, যে আসানসোল সিটের পুরো ইকুয়েশন ঘুরে গেল। আসানসোল সিট এবার বিজেপি জিত। সেরকম আমরা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি। প্ল্যানিং চলছে, সমস্ত প্ল্যানিং। কোনো সময় জানেন বড় জাম্প দিতে গেলে পেছন থেকে দৌড়ে আসতে হয়। আমি বলবো ডায়মন্ড হারবার নিয়ে আপনাদের যদি এতই চিন্তা থাকে, এতই অভিযোগ থাকে, আপনি নির্বাচনী লড়াইয়ে লড়ে আমাকে হারান। আমি তো বলছি যে আপনার কাছে ইডি আছে, আপনার কাছে সিবিআই আছে, আপনার কাছে ইনকাম ট্যাক্স আছে, আপনার কাছে নির্বাচন কমিশন আছে, তাও উনি প্রার্থী দিতে পারছেন না। তার কারণ সব কিছু আপনার কাছে থাকতে পারে, মানুষের রায়টা আর মানুষের ভালোবাসাটা তৃণমূলের সাথে আছে। আজ ফের রাজভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই উত্তরবঙ্গের টর্নেডো বিধ্বস্ত মানুষজনের ত্রাণ আর পুনর্বাসন নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যে ভোট বিধির দোহাই দিয়ে রাজ্য সরকারকে মানুষের জন্য কাজ করতে দিচ্ছে না বিজেপি। মানে এটা যদিও কোথাও গিয়ে নির্বাচন কমিশনের বিষয়, কিন্তু এই ব্যাপারে তাদের সবাইকে এক ব্র্যাকেটে রেখে দিচ্ছেন, বিজেপি, নির্বাচন কমিশন সবাইকে। এবং হয়তো এর আগের দিন যেদিন গেছিলেন সেদিন কোথাও গিয়ে ইস্যুটা একটু গুলিয়ে গেছিলো, একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল। ওখানে বসে যারা ধর্ণা দিচ্ছিলেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে এবং পরবর্তী ক্ষেত্রে থানায় গিয়ে, সেই তৃণমূলের নেতা নেত্রীরা তারা জানতেন যে তারা এই একটা কারণের জন্য ওখানে ধর্ণা দিচ্ছেন। আর এখান থেকে
নেতারা আরেক রকম বলছিলেন, তখনও তারা এই বিষয়টার কথা বলেছিলেন, কিন্তু কনফিউশনের ব্যাপারটা একটু লঘু হয়ে গেছে বা গুলিয়ে গেছে বলেই বোধহয় আজকে ফের গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এবার পরিষ্কার করে বাকি আর কিছু রাখেননি, সরাসরি এ ব্যাপারে তিনি রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন। মানে মানুষের কাজ করতে সবার কি প্রবল ইচ্ছে, প্রবল চেষ্টা দেখে কিন্তু ভরসা পাচ্ছি, জানেন তো। মনে হচ্ছে আমাদের ইস্যুগুলো নিশ্চয়ই তারা খেয়াল রাখছেন, রোজ যে বিষয়গুলো আমরা নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সেই বিষয়গুলো তাদের নজর নিশ্চয়ই এড়াচ্ছে না। হাজারো ভোটের সময় সবাই তো মানুষের জন্য কিছু কাজ করতে চান, সবসময় তারা খুঁজে পান না কী কী নিয়ে কাজ করতে হবে বা মানুষ কি চাইছে। তাই জন্যই আমরা তাদের কাজটা একটু সহজ করে দিচ্ছি, রোজ দেখাচ্ছি মানুষ কি চাইছে, এবার শুধু তারা কাজের কাজটা করলেই হলো।